আমার নাম ববিতা। আমি দেখতে অতটাও সুন্দর ছিলাম না, কিন্তু তারপরেও আমার বাবা মা আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। লোকটা দেখতে মোটাসোটা, স্বাস্থ্যবান, অনেক বড় চাকরি করতো, অনেক টাকা পয়সার মালিক ছিল। মাথায় একটাও চুল ছিল না। কখনো একসাথে বাইরে বের হলে লোকে আমাকে বলতো আমি তার মেয়ে। সে আমাকে সবসময় বলতো আমি যেন বেশি বেশি করে খাবার খাই এবং বেশি বেশি করে নিজের ওজন বাড়াই, তাড়াতাড়ি যেন মোটা হয়ে যায়, দেখতে যেন বয়স্ক মনে হয়। তাই তো সে আমাকে বেশি বেশি ফাস্টফুড জাতীয় খাবার খাওয়াতো, যেগুলো খেতে খেতে আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। একদিন তো আমি বলেই ফেললাম, আমাকে স্বাস্থ্য বাড়ানোর কথা না বলে নিজে তো একটু নিজের স্বাস্থ্যটাকে কমাতে পারেন। এ কথা বলতে না বলতেই সে আমার গালে একটা চড় মেরে দিল। সেদিন ছিল আমাদের বিয়ের মাত্র 10 দিন। সে আমাকে বলল, তোমাকে এত জ্ঞান দিতে কে বলেছে? তুমি আমারটা খাও, আমারটা পরো। এ বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তোমার এত সাহস কোথা থেকে হলো যে তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ? তোমাদের মতন মেয়েকে কিভাবে শাস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। মেয়ে মানুষের গলা সবসময় নিচু করে রাখবা, বুঝতে পেরেছো? এই সমস্ত তৈলাক্ত ফাস্টফুড খেতে খেতে আমি একটা সময় মোটা হয়ে যেতে লাগলাম। আশেপাশের মানুষগুলো আমাকে জিজ্ঞেস করতো, তুমি এভাবে মোটা হয়ে যাচ্ছ কিভাবে? কিন্তু আমি তাদেরকে বলতে পারতাম না যে আমার উপর কি অত্যাচার চলছে। কিন্তু আস্তে আস্তে নিজের মনটাকে মানিয়ে নিতে শেখালাম। ভাবলাম হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ সে আমাকে খাওয়ন দিচ্ছে, খরচা দিচ্ছে, পরন দিচ্ছে, সবকিছুই দিচ্ছে। কিন্তু একটা সময় তো সে সবকিছু বন্ধ করে দিল। হঠাৎ সে আমাকে বলল, আমি আর তোমাকে খাওয়ান পরন দিতে পারবো না। তুমি নিজের খরচ নিজেই চালাবে। যদি ভালো থাকতে চাও তাহলে কিছু একটা করে খাও। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই। আস্তে আস্তে যেন সে আমাকে ইগনোর করছিল। পরিবার, বন্ধু বান্ধব সকলের সামনেই সবসময় অপমান অসম্মান করত। তার কি পছন্দ, কি ভালো লাগবে, কি করতে চায় সেসব করতে থাকলাম, কিন্তু তারপরেও কোনো লাভ হলো না। আমার স্বামী এটাই বুঝতো যে ঘরের স্ত্রীকে যত পেটানো যাবে, যত মারা যাবে, যত শাসন করা যাবে ততই ভালো। এভাবে আমার সংসারে রোজ রোজ অশান্তি চলতো, ঝগড়াঝাটি চলতো, মারামারি কাটাকাটি যেন চলতেই থাকতো। একটা সময় তো আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ধৈর্য ধরতে ধরতে আমি যেন আর আমার মধ্যে ধৈর্যের ছিটে ফোঁটাও খুঁজে পাচ্ছিলাম না। আমার স্বামী যেখানে চাকরি করতো সেখানে অনেক ঘুষ নিত। নিজের পছন্দ মতো মাসে মাসে গাড়ি বদলাতো, ফোন বদলাতো, নিজের সমস্ত শখ পূরণ করত। কিন্তু তার এত টাকা ইনকাম করার পরেও আমার কোনো শখই সে পূরণ করতো না। আমার ছোটখাটো চাহিদার সমস্ত প্রয়োজন আমি নিজেই চালাতাম। একদিন তো সে বিনা কারণেই আমার সাথে ঝগড়া করতে লাগলো। বলল, আমি তোমাকে ভালো ভালো খাবার রান্না করতে বলেছিলাম আর তুমি শুধু ডাল ভাত রান্না করে রেখেছো। তখন আমি তাকে বললাম, ভালো ভালো খেতে হলে তো টাকা পয়সার প্রয়োজন। আমার কাছে তো টাকা নেই, টিউশন পড়িয়ে আর কয় টাকাই ইনকাম হয়। আর আমি এখনো এ মাসের বেতন পাইনি যে বাজার করব। ঘরে চাল ডাল ছিল সেটাই রান্না করেছি। এভাবে সে উচ্চ গলায় আমাকে গালাগালি করতে লাগলো, মারধর করতে লাগলো। সে এতটাই উচ্চ রাগ করছিল, গালাগালি করছিল যে একটা সময় তার প্রেশার বেড়ে যায়। সে অসুস্থ হয়ে পড়ে এবং বিছানায় শুয়ে পড়ে। রাতের বেলা আমি একটা মেয়ে মানুষ, কি যে করি। কোনো মতো কষ্ট করে হসপিটাল পর্যন্ত পৌঁছালাম নিজের স্বামীকে নিয়ে। ততক্ষণে ডাক্তার বলল, উনি তো হার্ট অ্যাটাক করেছেন, আর শুধু অ্যাটাকই করেননি, উনি প্যারালাইজড হয়ে গেছেন। আর শরীরের ভেতরের সবকিছুই সচল, চোখ দুটো ছাড়া উপরের সমস্ত অংশই তার অচল হয়ে গেছে। সে এখন শুধু তার চোখ এবং কয়েকটা আঙুলই নাড়াতে পারবে। যাই হোক, সমস্ত চিকিৎসা করার পরে ডাক্তার যখন তাকে ছুটি দেয় তখন আমি তাকে বাসায় নিয়ে আসি। বাসায় এনে তার সেবা যত্ন করতে থাকি। তার এত সেবা যত্ন দেখাশোনা করার পরেও তার চোখে আমি একটুও আমার সাথে করা কাজের জন্য তার চোখে কখনোই আমি অনুশোচনা কিংবা লজ্জা দেখিনি। সে কিছুই করতে পারতো না, কোনো কিছু বলতে পারতো না, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতো। কারণ সে যেমনই হোক না কেন, সে তো আমার স্বামী। আস্তে আস্তে আমার সংসারে টাকা পয়সার অভাব দেখা দিল। 3-4টা টিউশন পড়াতাম, কিন্তু তাতে কি আর সংসার চলে? স্বামীরও ইনকাম নেই, তাই তো আমাকে চাকরি শুরু করতে হলো। এবং এই চাকরির জন্য বাসায় একটা কাজের লোক রাখার দরকার হলো। সারাদিন বাইরে কাজ করলে আমার স্বামীর দেখাশোনা কি করে হবে, তাই তো কাজের লোক রেখে দিলাম। আমিও দেখতে পেলাম আস্তে আস্তে আমার স্বামী যেন মতি ঘুরছে, অনুশোচনা বোধ করছে। নীরবে সে কান্না করতো, তার চোখ বেয়ে পানি পড়তো। একদিন সে আমাকে একটা অদ্ভুত ইশারা করতে লাগলো। আমি ভাবলাম হয়তোবা বাথরুমে যাবে কিংবা খিদে পেয়েছে, কিন্তু না, সে তো স্টোর রুমের দিকে ইশারা করছিল। আমি বললাম, স্টোর রুমে যেতে চান আপনি? সে না সম্বোধন করলো হাতের ইশারা দিয়ে। এভাবেই সময় যেতে লাগলো। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল। আজ পর্যন্ত উনি আমাকে একটা দিনের জন্য শান্তি দেননি। আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে, কিন্তু তারপরেও তার উপর আমার কোনো অভিযোগ নেই। হয়তো তিনি তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছেন। সে সব সময় আমাকে স্টোর রুমের দিকে ইশারা করত। সে যখনই আমাকে ইশারা করতো আমি তখনই গিয়ে স্টোর রুমে খোঁজাখুঁজি করতাম, কিন্তু কিছুই পেতাম না। সে কিছু বলতে না পেরে শুধু কান্না করতো, চোখ বেয়ে পানি পড়তো, আর শুধু স্টোর রুমের দিকে ইশারা করতো। কিন্তু আমি তার ইশারা অনুযায়ী কিছু খুঁজতে গেলে কখনোই কিছুই পেতাম না। কিছুদিন পর পরই তার চেক আপ করার জন্য আমি ডাক্তারকে বাসায় নিয়ে আসতাম। ডাক্তার বলিয়ে দিয়েছিল যে তার সুস্থ হবার সম্ভাবনা খুবই কম। একদিন সকালে আমি নাস্তা বানিয়ে নাস্তা রেডি করে আমাদের রুমে যাই। তাকে নাস্তা খাওয়ানোর পরে ওষুধ খাওয়াতে হবে এই উদ্দেশ্যে। কিন্তু গিয়ে দেখি তার শ্বাস প্রশ্বাস চলছে না। তাড়াহুড়া
তাড়াহুড়া করে ডাক্তারকে ডাকি। ডাক্তার বলে সে আর আমাদের মাঝে নেই। আমার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেল। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম। যত অপরাধী করুক না কেন, সে তো আমার স্বামী ছিল। শুরু হলো আমার আরো একাকিত্ব জীবন। কয়েকদিন পরে হঠাৎ আমার কাজের বুয়া বলে আমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা। জিজ্ঞেস করলে বলে, আমি আপনার স্বামীর বিয়ে করাবো। আপনার স্বামী আমাকে 3 বছর আগে বিয়ে করেছে। আমার সন্তানকে নিয়ে এসেছি আমি ভাগ নেওয়ার জন্য। আমি বললাম, তোমার লজ্জা করে না যে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছো, আবার আসছো ভাগ নিতে? স্বামী আপনাকে পছন্দ করতো না, আমাকে পছন্দ করতো, তাই আমাকে বিয়ে করেছে। এখন অত কিছু বুঝি না, আমার ভাগ আমাকে বুঝিয়ে দেন। আমার স্বামীর ফান্ডের টাকা এখনো এসে পৌঁছায়নি, যদি পৌঁছায় তখন নিতে আসবেন, এখন চলে যান। এই বলে মহিলাকে বাসা থেকে বের করে দেই। ঘরে এসে কাজের বুয়ার কাছ থেকে শুনতে পেলাম কাজের বুয়া নাকি আরো 2-3 বাসায় কাজ করে, সেখানেও নাকি এরকম ঘটনা ঘটেছে। এই মহিলা নাকি একজন বাটপার, বড়লোকের বাসায় ঢুকে এরকম বাটপারি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। কিছুদিন পরে হঠাৎ মনে পড়লো স্টোর রুমের কথা। এত কি দেখাতো সে আমাকে স্টোর রুমের দিকে। পরে স্টোর রুমের ভিতরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে একটা ভাঙা চেয়ারের সাথে পা আটকে পড়ে যাই আমি দেয়ালের উপর। দেয়ালটা যেন ভেঙে আমি ভিতরে চলে যাই। ভিতরে যেন আরেকটা রুমের মতো ছিল, আর সেখানে ছিল টাকা পয়সা আর অনেক অনেক স্বর্ণ গয়না। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার হাজবেন্ড ইশারা করে কি বোঝাতে চাইছিল। এসব কিছুই ছিল তার এত বছরের অর্জিত। 6 মাসের মধ্যে আমি সেই টাকা পয়সা দিয়ে আমার স্বামীর নামে একটা হাসপাতাল গড়ে তুলি, যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হতো, আর ছোট একটা চাকরি করে নিজের খরচ নিজেই চালাতে থাকি। এই পুরো গল্পটি ছিল জেসমিন নামের একটা আপুর জীবন কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আল্লাহ হাফেজ।